নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হয়তো আপনারা অনেকেই লাস্ট 24 ঘন্টায় বিভিন্ন নিউজ সোর্স থেকে দেখে নিয়েছেন যে পাকিস্তানি আর্মি কার্যত পিওকেতে গণহত্যা শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তে যেটা আজকের আপডেট, জাস্ট কয়েক ঘন্টা আগেই ভারতবর্ষে সিসিএস মিটিং হয়ে গেল, অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, এবং সেখানে পিএম মোদি, রাজনাথ সিং, অমিত শাহ, অজিত দোভাল স্যার, হাই প্রোফাইল ব্যক্তিরা ছিলেন। সেখানে কি আলোচনা হয়েছে আমরা অনুমান করতে পারি। তো চলুন গোটা ব্যাপারটা আমরা বুঝে নিতে চেষ্টা করি, কারণ পিওকে কোলাপসের ঠিক দোরগোড়ায় চলে গেছে। জাস্ট কয়েকটা ঠিকঠাক জিনিস যদি এই ঠিকঠাক সময় হয়ে যেতে পারে, তাহলেই পাকিস্তানের ম্যাপ সামনের কয়েক মাসের মধ্যে বদলে যেতে পারে। দেখুন, প্রথম কথা হচ্ছে পিওকের আপডেট আমি আপনাদেরকে একেবারে লাইভ দেখিয়ে দিই আগে, যাতে করে সব্বার বিশ্বাস হবে। তো চলুন শুরু করি সেখান থেকে। পিওকে নিউজ বলে জাস্ট গুগল করুন, নিজেরা পড়াশোনা করুন, ঠিক আছে? নিজেরা আরও পড়তে শিখুন, আরও রিসার্চ করতে শিখুন। দেখুন একের পর এক নিউজ পোর্টাল কি বলছে। পিওকে অন দ্য বয়েল, পোলস আর ডেডলি ক্র্যাকডাউন বাই পাকিস্তানি ফোর্সেস, সমস্ত জায়গাতে একই নিউজ হচ্ছে। ওকে, এইবার আপনি একটা কথা বুঝতে চেষ্টা করুন, সেটা হচ্ছে পিওকেতে এর আগেও না কয়েকবার লাস্ট কয়েক বছরে প্রোটেস্ট হয়েছে, ক্র্যাকডাউন হয়েছে, কিন্তু সেই সময়কার খবর আপনি খুব একটা নিউজ মিডিয়াতে পাননি। হয়তো স্কিল বাংলা চ্যানেলে আমরা সেই ব্যাপারটা আলোচনা করেছি, তারপর আপনি গুগল করে দেখেছেন যে হ্যাঁ, দুটো পোর্টাল হয়তো এটাকে নিউজ করেছে। তার একটা কারণ ছিল। তার কারণ কি? তার কারণ হচ্ছে মূলত সারা পৃথিবীর যে বড় বড় মিডিয়া হাউসগুলো, সেইগুলো কন্ট্রোলড হয় ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর দ্বারা, আমেরিকা এবং ইউরোপ। তারা সবসময় চেষ্টা করে যেত যাতে পিওকের নিউজ গোটা পৃথিবীতে হাইলাইটেড না হয়। তার কারণ কি? তার কারণ ঐতিহাসিক সময় থেকে খুব স্পষ্টত ওয়েস্ট ভারতের বিপক্ষে থাকে এবং পাকিস্তানের সাপোর্টে থাকে। তার কারণ কি? পাকিস্তানকে কি ওরা বন্ধু ভাবে? একদমই না। জিওপলিটিক্সে আমি বারবার বলি, যেটা বন্ধু বলে কিছু হয় না। অ্যাকচুয়ালি ওয়েস্ট সবসময় একটা জিনিস চায়, বা আমেরিকা একটা জিনিস চায়, যে নতুন কোনো পাওয়ার যাতে পৃথিবীতে উঠে না আসতে পারে, যে কিনা আমেরিকাকে বা ওয়েস্টার্ন কান্ট্রিদের চ্যালেঞ্জ জানাতে পারে। এবার পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই ওয়েস্টের কাছে এটুকু ক্লিয়ার হয়ে গেছিল যে উদীয়মান শক্তি ভবিষ্যতে ভারত হতে পারে, পাকিস্তান হবে না। সে কারণে তারা পাকিস্তানকে সাপোর্ট দিয়ে গেছে, এবং ভারত যত শক্তিশালী হয়েছে তত তাদের সাপোর্ট পাকিস্তানের দিকে একেবারে ভিজিবল হয়ে গেছে, দেখা গেছে। এটাই যদি উল্টো হতো, যে ভারত দুর্বল রাষ্ট্র হিসেবে রইল, পাকিস্তান অনেক উন্নতি করতে করতে এগিয়ে গেল, তাহলে কিন্তু উল্টোটা হতো, ওয়েস্ট এবং আমেরিকা ভারতকে সাপোর্ট করে যেত যাতে করে পাকিস্তানের অগ্রগতি আটকানো যায়। এটা একদমই ভাববেন না যে ওয়েস্টার্ন মানুষরা জন্ম থেকে ভারতবাসীকে দেখতে পারে না, ওরা জন্ম থেকে পাকিস্তানের সাপোর্টার, এরকম আপনি আবেগে ভাবতে পারেন, বাট এটা সত্যি নয়। সত্যি হচ্ছে যে গ্রো করছে তাকে আটকাতে হবে, এবং তার যে ইমিডিয়েট শত্রু আছে তাকে সাপোর্ট করতে হবে। এই জন্য ওয়েস্টার্ন মিডিয়া এবং গোটা যে ওয়েস্টার্ন ইকোসিস্টেম, তারা পিওকের কোনো এই ধরনের আন্দোলন বা পিওকেতে আর্মির অত্যাচার চলছে, কার্যত গণহত্যা চলছে, ওপেন ফায়ার করে আন্দোলনকারীদের হত্যা করা হচ্ছে, সেগুলো আপনার আমার চোখের সামনে নিয়ে আসতো না। যেরকম মিডিয়ার কথা আমি বললাম, ঠিক সেরকম আমি আপনাকে একটু ইকোসিস্টেমের কথা বলি। দেখুন, আপনার মনে আছে, দেখুন ভারতে কিছু হচ্ছে, মানে ভারতে কোনো জায়গায় কোনো মানুষের ওপর সামান্যতম অত্যাচার হলো, মব লিঞ্চিং হলো, সেইটার ব্যাপারে ভারতবাসী প্রতিবাদ জানাবে, এটা তো স্বাভাবিক। চলুন, ঠিক আছে। আচ্ছা, ভারতের থেকে বহু দূরে কোথাও কিছু হচ্ছে, সেই ব্যাপারে আপনি কলকাতায় মিছিল দেখেছেন? একটু মনে করিয়ে দিই। ধরুন গাজা, ইসরায়েল, প্যালেস্টাইন, সেইখানে যখন প্যালেস্তানিয়ানদের ওপর ইসরায়েলি ফোর্স অ্যাটাক করছে,
নিরীহ মানুষকে মারছে, কলকাতায় আপনি মিছিল দেখেছিলেন যে ইসরায়েল তুমি এই দমনপীড়ন বন্ধ করো, আমরা কলকাতা থেকে প্রতিবাদ জানাচ্ছি। আপনার কি মনে হয়েছে যে আচ্ছা, মানবিকতার খাতিরে, মানবতার জন্য হয়তো দূরের ভূখণ্ডের প্রতিও ভারতের কিছু মানুষ যারা কলকাতায় আছে তারা সহানুভূতি জানাচ্ছে, ঠিক আছে। এবার আপনি দেখুন, ইসরায়েল বা প্যালেস্টাইনের সঙ্গে ভারতের অ্যাজ ডিরেক্ট কোনো ডাইরেক্ট লেভেলে প্রস বা কনস নেই। আপনি দেখুন, পাকিস্তানে যখন অপারেশন সিঁদুরের সময় থেকে আমরা জল বন্ধ করে দিলাম, সিন্ধু চুক্তি আমরা বলে দিলাম যে আমরা মানছি না, আপনার মনে পড়ছে কলকাতায় আবার মিছিল হয়েছিল যে কিসের ভারত, মিছিল থেকে বলা হয়েছিল কোট আনকোট, কিসের ভারত, পাকিস্তানের জল কেন বন্ধ করা হবে, পাকিস্তানের মানুষের কষ্ট হয় না? তো আপনার তখন মনে হচ্ছিল যে এরা এমনই মানবতাবাদী, এদের মনে এত কষ্ট যে ভারতের সাধারণ নিরীহ টুরিস্টরা পাকিস্তানের অ্যাটাকে পেহেলগাঁওয়ে মারা গেল, সেই কষ্টটা স্বীকার করে নিয়েও পাকিস্তানের কোনো মানুষের যাতে কষ্ট না হয় তার জন্য এই মানুষগুলো কলকাতা থেকে ভারত সরকারের ওপরই চাপ সৃষ্টি করার জন্য আন্দোলন করছে যে হ্যাঁ, পাকিস্তান হতে পারে আমাদের শত্রু দেশ, কিন্তু ওদেরও আমরা কষ্ট দেখতে পারি না। এই মানুষগুলো এতটা মানবতাবাদী আপনার মনে হতে পারত। এবার দেখুন, পিওকেতে যখন পাকিস্তানি আর্মি এই লেভেলে অত্যাচার করছে, তখন কিন্তু এই মানুষগুলোর থেকে আপনি কলকাতায় কোনো মিছিল দেখবেন না। এটা হচ্ছে ইকোসিস্টেম। কিছু সংগঠন, কিছু এনজিও, কিছু বুদ্ধিজীবী যারা এই সমস্ত মিছিল আন্দোলনগুলো পরিচালনা করে। আপনি বলবেন স্যার পিওকে তো ভারতের বাইরে, ওই জন্য এরা আন্দোলন করছে না। তাহলে গাজা ভূখণ্ড কি ভারতের মধ্যে? না তো, গাজার জন্য মন কাঁদে, পিওকের শিশুদের জন্য মন কাঁদে না। পিওকে তো আমাদের অনেক কাছে, এবং অ্যাকচুয়ালি ঐতিহাসিকভাবে, লিগালি, সব রকমভাবে ওটা তো অ্যাকচুয়ালি আমাদেরই জায়গা, ওরা তো আমাদেরই লোক, পাকিস্তান দখল করে রেখেছে। তাই আপনি বলবেন স্যার অ্যাকচুয়ালি তো মনে হয় এই অ্যাকচুয়াল এখন তো জায়গাটা যতই ভারতের হোক না কেন পাকিস্তানে রয়েছে, ওই জন্য হয়তো মানবতাবাদীরা বলছে যে পাকিস্তানের ব্যাপারে আমরা আন্দোলন মিছিল করব না। আর অ্যাকচুয়াল পাকিস্তানে জল বন্ধ করা হয়েছিল তখন মিছিল করছিল। আপনি কোনো লজিকেই খেই পাবেন না। এবার আপনার লজিক আমি ধরিয়ে দিচ্ছি। অ্যাকচুয়াল কোন লজিক? অ্যাকচুয়াল হচ্ছে নির্দিষ্ট একটা ইকোসিস্টেম, যে ইকোসিস্টেম পাকিস্তানের পক্ষে কথা বলে, ভারতের বিপক্ষে কথা বলে। তারা ভারতের মধ্যে থাকে, তারা ওয়েস্টার্ন ন্যারেটিভ দিয়ে প্রভাবিত, পরিচালিত। ক্লিয়ার? এবার আজকের দিনে এখানে সোশ্যাল মিডিয়ার অবদান অপরিসীম আমি বলবো। কারণ আপনি যদি একটু ফেসবুক, ইনস্টাগ্রামে ঠিকঠাকভাবে সার্চ করেন তাহলে দেখবেন পিওকের একজন ওখানকার আন্দোলনের নেতৃত্ব দান করছেন যারা, তারা পিওকের পলিটিক্যাল লিডাররা, পিওকের জার্নালিস্টরা, তারা একের পর এক ভিডিও শেয়ার করতে শুরু করেছে পাকিস্তানি আর্মির অমানবিক নির্যাতনের। এবং সাধারণ মানুষ যারা কোনো ইকোসিস্টেমের অংশ নয়, তারা এবার ওই ভিডিওগুলো শেয়ার করে করে গোটা পৃথিবীতে পৌঁছে দিচ্ছে। তো মেইনস্ট্রিম মিডিয়া এবং ইকোসিস্টেম যখন নির্দিষ্ট কোনো ইশারায় চুপ করে বসে আছে পিওকের ওপর হওয়া এই অত্যাচার দেখে, তখন সোশ্যাল মিডিয়ার সাহায্যে সাধারণ মানুষ এই আন্দোলনটাকে ইন্টারন্যাশনালাইজেশন করার চেষ্টা করছে। ক্লিয়ার? এবং এতটা ইন্টারন্যাশনালাইজেশন হচ্ছে বলে চাপে পড়ে কিছু তো একটু লিখতেই হবে, না লিখলে এবার লোকে প্রশ্ন করবে। তাই মেইনস্ট্রিম মিডিয়াগুলো এবার লিখতে চেষ্টা করছে, যদিও তারা তাদের মতো করে ন্যারেটিভ একটু একটু বদলানোরও চেষ্টা করছে। এই গেল মিডিয়া এবং ইকোসিস্টেমের ব্যাপার। সেকেন্ড ব্যাপারে চলে আসি আমরা। পাকিস্তান রাষ্ট্রটা সৃষ্টির সময় থেকে নিজেদের একটা ইমেজ বানানোর চেষ্টা করছিল যে আমরা হচ্ছি হোমল্যান্ড অফ মুসলিম, আমরা হচ্ছি সিটাডেল অফ ইসলাম। পাকিস্তান এরকমভাবে নিজের একটা ইমেজ তৈরি করার চেষ্টা করছিল।
কিন্তু দিনের শেষে সেই 1947 থেকে এই 2026 অবধি দেখা গেছে পাকিস্তান কেবল এবং কেবল ইসলামিক পাঞ্জাবিস্তান হয়েই থাকতে মনে মনে পছন্দ করে। মানে পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশ, যেখানে পাঞ্জাবিরা থাকে, কোন পাঞ্জাবি? শিখ পাঞ্জাবিরা নয়, ইসলামিক পাঞ্জাবিরা, মুসলিম পাঞ্জাবিরা, এথনিসিটি অনুযায়ী পাঞ্জাবি, রিলিজিয়ান অনুযায়ী মুসলিম। পুরো পাকিস্তান অ্যাকচুয়ালি তাদেরই কন্ট্রোলে থাকে। তো মুখে যতই হোমল্যান্ড অফ মুসলিম বলি না কেন, পাকিস্তান প্রথম থেকে বালুচিস্তানের মুসলিমদের বঞ্চনা করেছে, খাইবার পাখতুনখোয়ার মুসলিমদের বঞ্চনা করেছে, সিন্ধের মুসলিমদের বঞ্চনা করেছে, পিওকের মুসলিমদের বঞ্চনা করেছে, এবং আস্তে আস্তে ভিতর থেকে পাঞ্জাবিস্তান, ইসলামিক পাঞ্জাবিস্তান হয়ে উঠেছে। নেক্সট এই মুহূর্তে 2026-এ পাকিস্তানের যতগুলো ফল্ট লাইন ছিল না, ওই প্রত্যেকটা ফল্ট লাইন মনে হচ্ছে যেন সাইমালটেনাসলি একসঙ্গে ক্র্যাক করতে শুরু করে দিয়েছে। মোটামুটি 6টা ফল্ট লাইন পাকিস্তানে ছিল, সেই 6টা ফল্ট লাইন একসঙ্গে ফাটল ধরতে শুরু করে দিয়েছে। এবং এই ফাটল ধরাটা আপনার মনে হতে পারে হঠাৎ করে আকস্মিক নয়। যে সময় আপনি আমি ভাবছিলাম যে আর কিছু হবার নেই, পাকিস্তান প্রত্যেক দিন একটু একটু করে ভারতে নিজেদের স্লিপার সেল টেরোরিস্টদের নেটওয়ার্ক শক্তপোক্ত করছে, পাকিস্তান প্রত্যেক দিন একটু একটু করে ভারতে নিজেদের ন্যারেটিভ প্রচার করছে বিভিন্ন বুদ্ধিজীবীদের দ্বারা। হ্যাঁ, 2010-এ দিল্লিতে দাঁড়িয়ে কোনো এক বুদ্ধিজীবী বলেছিলেন, দিল্লিতে দাঁড়িয়ে ভারতের বুদ্ধিজীবী, কাশ্মীর ইজ নট অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, কোট আনকোট বললাম। ভুল বললে যুক্তি দিয়ে, পয়েন্ট দিয়ে, তথ্য দিয়ে, ফ্যাক্ট দিয়ে কাটুন, আমাকে ক্রস করুন, পারবেন না। কারণ যা বলি প্রত্যেকটা তথ্য নির্দিষ্ট করে আমি দুবার চেক করে নিয়ে তারপর বলি। তো পাকিস্তান ভারতের সোসাইটির মধ্যে এতটা কন্ট্রোল পেয়ে গেছিল, যে সময়ে দাঁড়িয়ে ভারতের একের পর এক ফল্ট লাইন চওড়া হচ্ছিল, মাওয়িস্ট, নকশাল, উত্তর পূর্ব ভারত, রিলিজিয়ান, কাস্ট, নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, কাশ্মীর, যে সময়ে দাঁড়িয়ে একের পর এক জঙ্গি আক্রমণ জম্মু কাশ্মীরে হচ্ছিল এবং ভারতবাসী মনে করছিল এর কোনো সমাধান সম্ভব নয়, পাকিস্তান জিতে যাচ্ছে এই যুদ্ধ, এই প্রত্যেক দিনের যুদ্ধ, আমরা জানি না কোথায় গিয়ে ঠেকব এবং কখন আমাদের গোটা দেশটা বিস্ফোরণে উড়ে যাবে। ঠিক সেই সময় কোনো এক এজেন্সি, যার নাম ধরা যাক এজেন্সি এক্স, কোনো এক নেতার নেতৃত্বে তৈরি করছিল নিজেদের ব্লুপ্রিন্ট, যে ভারত মাতাকে রক্ষা করা হবে, ভারতের প্রত্যেকটা ফল্ট লাইন মোছা হবে ধীরে কিন্তু নিশ্চিতভাবে, আর পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষাতে জবাব দেওয়া হবে। আর পাকিস্তান যখন মনের আনন্দে থাকবে যে ভারতে রিলিজিয়ান ফল্ট লাইন দিয়ে ভারতকে আবার ভেঙে দেবো, সেই সময় পাকিস্তানে 6টা মেন ফল্ট লাইন তৈরি করে দেওয়া হবে। আর সেই 6টা মেন ফল্ট লাইন যখন একসঙ্গে ক্র্যাক করানো হবে, তখন পাকিস্তান কোনোভাবে আর বাঁচতে পারবে না। কি সেই 6টা ফল্ট লাইন? সেই 6টা ফল্ট লাইন, নাম্বার 1, ডিসফাংশনাল পলিটিক্স। প্রথম যেটা করা হয়েছে সেটা হচ্ছে পাকিস্তানে পলিটিক্সকে ডিসফাংশনাল করে দেওয়া হয়েছে নির্দিষ্ট ব্লুপ্রিন্ট অনুযায়ী। তাতে করে কি হয়েছে? তাতে করে আপনার দেশে যদি ডেমোক্রেসি থাকে, সরকার ভুল করছে, তো সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ ফ্রাস্ট্রেটেড হবে না, সাধারণ মানুষ বিরোধী দলকে সমর্থন করতে শুরু করবে যে ভাই 2 বছর সহ্য করে নি, পঞ্চায়েত বা লোকসভা বা বিধানসভা প্রত্যেক 2 বছরে কিছু না কিছু ইলেকশন তো আসবে, দেবো এদের পাল্টে। তো মানুষের কাছে অপশান থাকবে,
কিন্তু কোনো দেশের পলিটিক্স যদি ডিসফাংশনাল হয়ে যায়, সেখানে যদি গণতন্ত্র না থাকে এবং সরকার যদি ভুল কাজ করে, তখন পাবলিক কি করবে? পাবলিক ক্ষেপে যাবে যে কে আমি সরাবো কি করে? কোনো বিরোধী বলে কিছু নেই, গণতান্ত্রিক পদ্ধতিতে একে সরানো যাবে না। মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ জমতে শুরু করবে এবং এই ক্ষোভটাকেই পরে কোনো একটা সময় ঠিক সময় আগুন দিয়ে দিলে বাস্ট করে দিয়ে যাওয়া সম্ভব। তো প্রথমে দরকার বাস্ট করানোর জন্য আগে ক্ষোভের বারুদ জমানো, আর তার জন্য দরকার একটা ডিসফাংশনাল পলিটিক্স, যেটা পাকিস্তান খুব ইজিলি গিফট করে দিয়েছে এজেন্সি এক্সকে। ইমরান খান, যে পাকিস্তানের বিরোধী দলনেতা, তাকে জেলে পুরে রেখে অত্যাচার করে তার দলকে কার্যত ব্যান করে দিয়ে, ডিসম্যান্টেল করে দিয়ে পাকিস্তানি আর্মি নিজের দেশে ডেমোক্রেসিকে নষ্ট করে দিয়েছে। আর ঠিক এটাই দরকার ছিল। ডেমোক্রেসি নষ্ট হলেই, পলিটিক্স ডিসফাংশনাল হলেই মানুষের মনের মধ্যে ক্ষোভ জমতে শুরু করবে, আর সেটাকে নির্দিষ্ট সময় কাজে লাগিয়ে নেওয়া হবে। সেকেন্ড, ব্যাংকরাপ্ট ইকোনমি। পাকিস্তান যখন কেবল ভুল ভাল কাজ করে গেছে, নিজের উন্নতির কথা না ভেবে কি করে ভারতের ক্ষতি করা যায়, সেই সময় পাকিস্তানে আস্তে আস্তে তার যে ইকোনমি সেটা ধ্বংস হয়ে গেছে সমস্ত দিক থেকে। তার কারণ আছে, তার কারণ পাকিস্তান রিসার্চে, ডেভেলপমেন্টে, এডুকেশনে ইনভেস্ট করেনি, ইনভেস্ট করেছে কেবল এবং কেবল টেরোরিজম ইন্ডাস্ট্রিতে, এবং টেরোরিজম ইন্ডাস্ট্রি ছাড়া আর কোনো ইন্ডাস্ট্রি পাকিস্তানে গড়ে ওঠেনি। আমি আপনাকে তথ্য পরিসংখ্যান দেখিয়ে দিচ্ছি পাকিস্তানের ইকোনমির। এটা ভারত এবং পাকিস্তানের জিডিপির একটা তুলনামূলক গ্রাফ। নিচেরটা পাকিস্তানের, ওদের কোনো চিন্তা নেই, ওরা সোজা যায়, ওঠার কোনো দায় নেই। ভারতও কিন্তু এরকম সোজাই যাচ্ছিল মোটামুটি 1970-71 থেকে, যখন ওই বাংলাদেশ স্বাধীন হলো পাকিস্তান থেকে। দেখুন একটু একটু করে ভারত ওপরে উঠতে শুরু করে দিল পাকিস্তানের থেকে ইন্দিরা গান্ধীর সময়। তারপর 1991-তে একটা ড্রপ এসেছিল, আমরা জানি, যখন ডক্টর মনমোহন সিং দায়িত্ব নিয়ে তারপর আবার ভারতকে স্টেবল করে তারপর ওপরে তুলতে শুরু করলেন। এবং মোটামুটি এই সময় আপনি দেখুন ওই 2001-2 অটল বিহারী বাজপেয়ীর সময়, তারপর থেকে শুরু হলো ভারতের একটা উড়ান। তারপরেই আবার ডক্টর মনমোহন সিং চলে এলেন, যিনি 1991-তে অর্থমন্ত্রী ছিলেন, এবার প্রধানমন্ত্রী হয়ে। স্পাইক। এই সময় নরেন্দ্র মোদী সরকার চলে এসছে। জাম্প, এটা কোভিডের সময় ডাউন হয়েছিল 2021-এ, পাকিস্তানও ডাউন হয়েছিল, সারা পৃথিবী ডাউন হয়েছিল। এবং এই যে জাম্প, এই মুহূর্তে ভারতকে এখানে নিয়ে গেছে, আর পাকিস্তান এখানে আছে। ইতিহাসে সব থেকে লম্বা গ্যাপ, জিডিপির গ্যাপ পাকিস্তান আর ভারতের। আপনি দেখুন, আমি এখানে মনে হয় আলোচনা করতে চাইছিলাম যে দুটো দেশের আপনার কি বলে ফরেক্স রিজার্ভই আলোচনা করছিলাম। তো হ্যাঁ, দেখুন ভারতের কাছে আছে এই মুহূর্তে $676.24 বিলিয়ন, পাকিস্তানের কাছে আছে $22 বিলিয়ন। একটা দেশ 676 আর আরেকজন 22। এই লেভেলের ইকোনমিক কোলাপস হয়ে গেছে পাকিস্তানে। সেকেন্ড ফল্ট লাইন, কারণ ইকোনমিটা এত গুরুত্বপূর্ণ একটা ফল্ট লাইন হয়ে যায় যখন আপনার কাছে টাকা নেই। মানুষ প্রোটেস্ট করলে না, মানুষকে যদি একটু ভালো লাইফ স্ট্যান্ডার্ড দিয়ে দেওয়া যায়, মানুষ শান্ত হয়ে যায়। আপনার কাছে টাকাই নেই, আপনি দেবেন কি করে? একদল লোক প্রোটেস্ট করতে এসছে, ওদের ওখানে রাস্তা ভাঙা, রাস্তা ঠিক করার জন্য আপনি টাকা দেবেন, আপনার কাছে ফান্ড নেই। উল্টো দিকে পাশের রাজ্যে হয়তো একটা ব্রিজ ছিল, সেটাও ভেঙে পড়ে গেছে, ব্রিজটাও আপনি রক্ষণাবেক্ষণ করতে পারেননি। এদিকে এই রাস্তায় তাপ্পি মারতে আপনি কিছু টাকা বের করতে চেষ্টা করছেন, ওই রাজ্যের লোক এসে ঝামেলা করতে শুরু করেছে, আমাদের তো ব্রিজই উড়ে গেছে, ভেঙে পড়ে গেছে। তো আপনার কাছে টাকা থাকলে আপনি ডেভেলপমেন্ট করে মানুষকে শান্ত করে দেবেন, আপনার কাছে টাকাই নেই। থার্ড ফল্ট লাইন, 2026-এ
পলিটিক্স শেষ পাকিস্তানে, ইকোনমি বরবাদ। থার্ড ফল্ট লাইন, র্যাডিকালাইজড সোসাইটি। পাকিস্তান নিজের মনের আনন্দে নিজের দেশের ইয়াং পপুলেশনকে সায়েন্স না শিখিয়ে র্যাডিকাল বানিয়েছে রিলিজিয়ানের আধারে, যে ভারত ওরা ধর্মনিরপেক্ষ বা ওখানে 80% প্লাস হিন্দু জনগণের বসবাস, ওই জন্য ওরা শত্রু। একটা বাচ্চার মাথায় এর থেকে বেশি নোংরা নেগেটিভ জিনিস আর কি ঢোকানো যায়? যে ওদের রিলিজিয়ান, ওরা আমাদের রিলিজিয়ান ফলো করে না, তাই ওরা আমাদের শত্রু। বাহ, খুব আনন্দে ছিলেন আপনি। এইবার এই বাচ্চাগুলোই যখন বড় হয়েছে, এরা তো র্যাডিকাল বাচ্চা, এরা এখন পাকিস্তানের ইয়াং জনগণ। এইবার যখন টিটিপি আফগানিস্তান থেকে ঢুকে গেছে পাকিস্তানে, তেহরিকি তালিবান পাকিস্তান, এরা যখন এই ইয়াং ছেলেমেয়েগুলোকে বা এই লোকজনগুলোকে বোঝাচ্ছে যে দেশ আগে না রিলিজিয়ান, ওরা বলছে রিলিজিয়ান, ছোট থেকে তাই শিখিয়েছে ওদের দেশ। এইবার টিটিপি ওদের বোঝাচ্ছে তাহলে এক কাজ করো, এই সরকারকে ফেলে দাও, রিলিজিয়ান তোমার আসল, সরকার তো আসল নয়, দেশকে ধ্বংস করে দাও, বোম বাঁধো নিজের বুকে, যেখানে ইচ্ছা গিয়ে বাস্ট করো। উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানে কনস্টিটিউশন চলবে না, চলবে শরিয়তি আইন, একমাত্র শরিয়া দিয়ে শাসন হবে পাকিস্তান। যতক্ষণ না পাকিস্তান আফগানিস্তানের লেভেলে নামছে, ততক্ষণ পাকিস্তানের স্টেটের সমস্ত মডার্ন পড়াশোনা যা কিছু আছে সব শেষ করে দিতে হবে। আফগানিস্তান এসে বোঝাচ্ছে পাকিস্তানকে যে আমার দেশে দেখেছো মেয়েদের পড়তে দিই না, তোমাদের এখানে মেয়েরা পড়ছে কেন? এ কি ঘোর অন্যায়। তো এরা হচ্ছে হ্যাঁ ঠিক ঠিক, এটা তো অন্যায়। ব্যাস, যেরকম গাছ আপনি লাগিয়েছেন সেরকম ফলনই তো হবে। এইবার টিটিপির গুরুত্ব এবং সাপোর্ট পাকিস্তানের অভ্যন্তরে এতটা বাড়ছে, সরকার আর কন্ট্রোল করতে পারছে না। আপনিই তো দিয়েছেন ভুল শিক্ষা, এবার সেই ভুল শিক্ষাটাকে টিটিপি এসে যখন হাইজ্যাক করছে, আপনার হাতের বাইরে বেরিয়ে গেছে। আপনি চেয়েছিলেন ভারতের বিরুদ্ধে ব্যবহার করবেন, টিটিপি আপনার সরকারের বিরুদ্ধেই আপনার লোককে ব্যবহার করছে। ফোর্থ ফল্ট লাইন হচ্ছে পাস্তুন ডুরান্ড লাইন। কি জিনিস দেখিয়ে দিচ্ছি, ডুরান্ড লাইন কি জিনিস। এইটা টানা হয়েছিল, এই যে হলুদ জায়গাটা আছে না, এখানে পাস্তুন লোকেরা থাকে। এই লাইনটা ব্রিটিশরা টেনে দিয়ে গেছিল। এই হচ্ছে আমাদের ভারত আকাশিটা, এই কালোটা হচ্ছে পাকিস্তান, এই খয়েরিটা হচ্ছে আফগানিস্তান, আর এই যে হলুদ যেখানে পাস্তুন লোকেরা থাকে, এরা কিছুটা আফগানিস্তানের মধ্যে পড়েছে আর কিছুটা পাকিস্তানের মধ্যে পড়েছে। এবার এরা বলছে যে পাস্তুন ভাই ভাই, আমরা পাকিস্তানে থাকবো না, আমরা মার্চ করে যাব আফগানিস্তানের সঙ্গে। ব্যাস, এই যে অঞ্চল, এটাকে মূলত বলা হয় খাইবার পাখতুনখোয়া অঞ্চল। খাইবার পাখতুনখোয়া অঞ্চলের লোকেরা নিজেদের পাস্তুন আইডেন্টিটিকে সামনে রাখে মুসলিম আইডেন্টিটির থেকেও বেশি করে। তো ওদের আর বোঝানো যাচ্ছে না ভাই এটা তো হোমল্যান্ড অফ মুসলিম, হোমল্যান্ড অফ মুসলিম, হোমল্যান্ড অফ পাস্তুন চাই আমাদের। দিয়ে পাস্তুনরা আন্দোলন করতে শুরু করে দিয়েছে। সঙ্গে সঙ্গে বালোচদের আন্দোলন কি ব্যাপারে চলছে আমি আর ভিডিও বড় করব না। বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি কিভাবে অ্যাটাক করছে পাকিস্তানকে, যারা স্কিল বাংলা চ্যানেল ফলো করেন খুব ভালো করে জানেন। ফিফথ ফল্ট লাইন আর সিক্সথ ফল্ট লাইন, এই মুহূর্তে যেটা উত্তপ্ত মারাত্মক ফাটল হচ্ছে যে লাইন ধরে, সেটা হচ্ছে পিওকে, যেটা ভারতের অংশ, যেটা ইল্লিগালি পাকিস্তান ক্যাপচার করে রেখেছে, অকুপাই করে রেখেছে। পাকিস্তানের ভুল ছিল পিওকের মানুষজনকে পলিটিক্যালি এক্সক্লুড করে রাখা দীর্ঘদিন ধরে, এবং তারা আস্তে আস্তে ফিল করেছে আমরা তো সেকেন্ড ক্লাস সিটিজেন। প্রথম আমাদেরকে স্বপ্ন দেখালো যে কাশ্মীরের রক্ষাকর্তা হচ্ছে পাকিস্তান, আমরাও ইসলাম ফলো করি, ওরাও ইসলাম ফলো করে, ভাই ভাই। দিয়ে ভাই ভাই বলে খালি পাঞ্জাবের ভাইদের উন্নতি করছে আর আমাদের ভাইদের কোনো উন্নতি করছে না, এ তো চলতে পারে না। এই 6টা ফল্ট লাইন যখন একসঙ্গে ক্র্যাক করছে, পাকিস্তানের আর ক্ষমতা নেই এই 6টা ফল্ট লাইনকে একসঙ্গে হ্যান্ডেল করার। এখানে আর একটা ব্যাপার আছে পিওকের সঙ্গে সঙ্গে, এই মিরপুরি ডায়াসপোরা, এরা হচ্ছে মহা শয়তান। মিরপুরি ডায়াসপোরাও এবার উল্টো গাইতে শুরু করেছে। মিরপুরি ডায়াসপোরা কি আমি একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? ম্যাপ দেখাই। এইটা হচ্ছে কাশ্মীরের বর্তমান অবস্থা,
এই লাদাখ, জম্মু কাশ্মীর এটা ভারতের এই মুহূর্তে ডিরেক্ট কন্ট্রোলে আছে। এটাও কাশ্মীরের অংশ। আকসাই চীন, চীন দখল করে রেখে দিয়েছে। এদিকে আমাদের 2047-এর পরে নজর দিতে হবে, আবেগে ফুটে লাভ নেই, এখন নজর দিয়ে আমরা পারবো না। এটা হচ্ছে সাক্সগাম ভ্যালি, কাশ্মীর, পাকিস্তান এটাকে দখল করে চীনকে গিফট করে দিয়েছে, এটাও 2047-এর পরেই তাকাতে হবে। এটা গিলগিট বাল্টিস্তান নাম দিয়েছে পাকিস্তান, অ্যাকচুয়ালি পিওকে, আর মানে পাকিস্তানি অকুপায়েড কাশ্মীর, আর এইটাও হচ্ছে পিওকের আর একটা পার্ট। এইবার এই যে তীর চিহ্নটা যেখানে দেওয়া, মোটামুটি এই জায়গাটা হচ্ছে মিরপুর। এই মিরপুরের প্রচুর লোকজন বিদেশে থাকে। কোথায় থাকে? ইংল্যান্ডে থাকে, লন্ডনে থাকে। এই যে মিরপুরি ডায়াসপোরা, যারা এই পিওকের লোকজন কাশ্মীরের, যারা লন্ডনে থাকে, ওরা ওখানে থেকে সারা পৃথিবীকে এতদিন বোঝাতো, মিডিয়ায় বাইট দিত, বিভিন্ন খবরের কাগজে লেখালেখি করত যে হ্যাঁ আমরা হচ্ছি কাশ্মীরি। হ্যাঁ, ভালো কথা। তারপর কাশ্মীরিদের তো পাকিস্তানি বাঁচায়, পাকিস্তানের কাছে যে কাশ্মীরটা আছে ওটাই আসল কাশ্মীর। মানে ভারতের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করত এই মিরপুরের লোকজন। এদেরকে বোঝানো হয়েছে সুন্দর করে, এদেরকে ডাকা হয়েছিল চাটা খেতে, ধরুন এইভাবে ভাবুন একটু, ঠিক আছে? অজিত দোভাল স্যার হয়তো কিছুটা বুঝিয়েছেন যে ভাই বুঝেছো তো, তোরা বুঝে গেছে, ঠিক আছে? কি বুঝেছে আপনারা একটু বুঝে নিন। দিয়ে ওরা এবার উল্টো গাইতে শুরু করেছে। ওরা বলছে না না, কোথায় কি পাকিস্তান কাশ্মীরের গার্ডিয়ান? পাকিস্তানি তো যেটুকু কাশ্মীরকে দখল করে রেখেছে সেইটুকু কাশ্মীরকে শেষ করে দিচ্ছে। মিরপুরি ডায়াসপোরাই বলতে শুরু করেছে এবার ইংল্যান্ডে বসে যে আমাদের তো নাম দেওয়া হয়েছিল আজাদ কাশ্মীর, আজাদ মানে তো স্বাধীন, তো আমাদের আজাদি কোথায়, স্বাধীনতা কোথায়? পিওকেতে কি হবে না হবে সেটা তো ইসলামাবাদ ঠিক করে, মুজাফফরাবাদ থেকে তো ঠিক হয় না। তো কোথায় আজাদি? মিরপুরি ডায়াসপোরা ইংল্যান্ডে বসে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বলতে এবং বোঝাতে শুরু করেছে, কারণ মিরপুরি ডায়াসপোরাকেও সেইভাবেই বোঝানো হয়েছে। সেকেন্ড হচ্ছে পাকিস্তান যে কাশ্মীরের অংশটাকে দখল করে রেখেছে তাদের অবস্থা খুব খারাপ। ইলেকট্রিক নেই, হেলথ কেয়ার ট্রিটমেন্ট নেই, এডুকেশন নেই। উল্টো দিকে ভারত সরকার একটা মাস্টার স্ট্রোক খেলে দিয়েছে লাস্ট কয়েক বছরে, জম্মু কাশ্মীরে হিউজ ডেভেলপমেন্টে টাকা ঢেলে গেছে। সেই সময় অনেকে বলেছিলেন যে ভাই কাশ্মীরে এত ডেভেলপমেন্ট কেন? কারণ লং টার্ম ভিশন নিয়ে জিওপলিটিক্যাল গেম খেলতে হয়। এবার যখন পিওকের কাশ্মীরিরা দেখছে, এবং তাদের রিলেটিভরাই তো এপারেও আছে, যেরকম বাংলাদেশে, পশ্চিমবঙ্গ বাংলাদেশের তো অনেকের সঙ্গে অনেকে চেনা জানা, কানেক্টেড, বর্ডারে তো তাই হয়, একই এথনিসিটির লোক বাঙালি, ঠিক সেরকম কাশ্মীরেও তো একই এথনিসিটির লোক, পিওকের লোক এবং এপারের কাশ্মীরের লোক, এদের অনেকের হয়তো ফ্যামিলি কানেকশন আছে, কথাবার্তা হয়, এরা জানতে পারছে সোশ্যাল মিডিয়ার সূত্রে যে ভাই ভারত সরকার কাশ্মীরকে বদলে দিচ্ছে। যে ওপারে আছে ভারতে, সেও নিজের ইসলাম রিলিজিয়ান মনের আনন্দে পালন করছে, তার পা ভেঙে গেলে হসপিটালে যাচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে মডার্ন, তার ছেলে মেয়ে কলেজে পড়ছে, বড় হয়ে ডাক্তার হচ্ছে, তার বাড়িতে অল টাইম ইলেকট্রিক আছে, সে সিনেমা দেখছে, এসি চালাচ্ছে, হিটার চালাচ্ছে, তার বাড়িতে একটা গাড়ি আছে, সে ট্যুরিজমের কাজ করছে, তার বাড়ির একটা ছেলে ভালোই কামাচ্ছে, দিনের শেষে সবাই মিলে একসঙ্গে পরিবারে খাওয়া দাওয়া হচ্ছে, শান্তিতে আছে। আর আমাকে এখানে ইসলাম ইসলাম করে এনে রেখে দিয়েছে পিওকেতে, আমার বাড়ির কারোর পা ভাঙলে বলছে হসপিটাল তো নেই, ভাই ইসলাম, হ্যাঁ ঠিক আছে চলো কোনো ব্যাপার না, আর পা ভেঙে গেছে মরে যাবে কিছু ব্যাপার না, ইসলাম আমরা। ও প্রথম আচ্ছা ঠিক আছে, আমার ছেলেটা কলেজেও পড়তে পারে না, এখানে তো কলেজ নেই, আমার বাড়ির ছেলের পড়াশোনা হলো না, ও হয়তো ওই পাহাড়ি এলাকায় ছাগল ভেড়া চড়িয়েই ওর জীবন যাবে, আমার বাড়িতে তো কারেন্টও নেই, সরকারকে বলতে গেলেই বলছে আরে কারেন্ট না থাক, আরে আর ইসলামিক ঐক্য আছে না, কারেন্ট নিয়ে কি করবে? না মানে কারেন্ট মানব সভ্যতায় আজকের দিন, ইলেকট্রিক, হ্যাঁ বাদ দাও ইলেকট্রিক, আমাদের এখানে তো রাস্তাঘাটও ভালো না, দিনের শেষে ইনকামও হয় না, পরিবারে সবাই একসঙ্গে খাবারও ভালো করে খেতে পারে না, খাবারও কম পড়ে, ঠিকঠাক যে শান্তিতে পরিবার থাকবে তাও না,
একই স্লোগান ঝুলিয়ে রেখে দিয়েছে বারবার, ইসলামিক ইউনিটি। আরে লোকজন বলছে ভাই ওপারে যারা আছে তাদের কি রিলিজিয়ানে অসুবিধা হচ্ছে, তারা তো আনন্দে আছে, আর তুমি এখানে ভুল বুঝিয়ে আমাদের এত বছর ধরে রেখে দিয়ে আমাদের এতগুলো প্রজন্মকে নষ্ট করেছো। ব্যাস এইবার মানুষের ক্ষোভ আপনি আটকাবেন কি করে? সত্য তো চাপা থাকে না। এবং এবং এই মুহূর্তে আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার পাকিস্তান তো এখন জিওপলিটিক্যালি ডিপ্লোম্যাটিক্যালি খুব ভালো জায়গায় আছে, তাহলে এই সময় কি ওদের ভাঙা সম্ভব? একটা কথা বলি, পাকিস্তানের যে ডিপ্লোম্যাটিক রেলিভেন্স এসছে সেটা পাকিস্তানের নিজস্ব পাওয়ার থেকে নয়। পাকিস্তান এই মুহূর্তে পৃথিবীর যে সুপার পাওয়ার, তার যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট সেটাকে সার্ভ করে বলে পাকিস্তানের জিওপলিটিক্যাল রেলিভেন্স এসছে। পাকিস্তান ভেতর থেকে স্ট্রং হয়নি। কাজেই আমেরিকা ততদিনই বাঁচাবে যতক্ষণ আমেরিকার খুব করে দরকার পাকিস্তানকে। যেই মুহূর্তে দরকার নেই, আমেরিকার হাত সরে যাবে পাকিস্তানের ওপর থেকে। তো পাকিস্তান নিজের চেষ্টায় মারাত্মক কিছু পজিশন অ্যাচিভ করেনি, বরং আমেরিকার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট সার্ভ করছে বলে ওর এখন রেলিভেন্স আছে। অ্যান্ড পাকিস্তানের সব থেকে বড় ভুল সেটা হচ্ছে আন্দোলন ঠেকাতে আর্মিকে নামিয়ে দিয়েছে। আর্মি কি নেগোসিয়েট করতে পারে? আর্মি তো ট্রেন্ড নয় ওভাবে। আর্মিকে ট্রেনিং দেওয়া হয় বাইনারি ওয়েতে, এরা শত্রু, এদের মারতে হবে, এরা আমার দেশের লোক, এদের বাঁচাতে হবে। আর্মি ট্রেন্ড ওভাবেই। আপনি আর্মিকে নামিয়ে দিচ্ছেন নিজের দেশের লোককে কন্ট্রোল করতে, আর্মি কি করে কন্ট্রোল করবে? ওখানে তো নামাতে হবে পলিটিশিয়ানদের, বিউরোক্র্যাটদের, যে কথার মধ্যে নেগোসিয়েট করে আলাপ আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করবে। এইখানে অভাব হয় ম্যাচিউরিটির। ভারতে ছাত্র আন্দোলন কোন দিকে যেতে পারতো, কিভাবে হ্যান্ডেল করা গেল? একজন শিক্ষামন্ত্রী পদত্যাগ করুক, ঠিক আছে, আমার স্টুডেন্টরা যাতে যদি তাতে হ্যাপি হয়, তো শিক্ষামন্ত্রী নিজে পেপার লিকের সঙ্গে জড়িত না থাকলেও অ্যাকাউন্টেবিলিটি তো নিতে হবে, ঠিক আছে। এত ডিম্যান্ড এসছে, হাই রিভোল্ট হচ্ছে, পদত্যাগ করুক। প্রাইম মিনিস্টার, তাকে যদি এসে ইনস্টাগ্রামে নিজের পেজ থেকে 3 দিন 3টে শর্টস বা রিল পোস্ট করতে হয়, ঠিক আছে, করে নেবে। কথা বলতে হবে। সোনম ওয়াংচুকের ওখানে গিয়ে জেপি নাড্ডা সেন্ট্রাল সিনিয়র মিনিস্টার বুঝিয়ে যদি অনশন ভঙ্গ করাতে হয় তো করিয়ে নেবে। এবার এখানে যদি আর্মি নামানো হতো, কোনোদিন দমন করা যায় না, আন্দোলন আরো খারাপ দিকে যায়। যদি সবাইকে গণহত্যা করেও দমন হয়, কোনো না কোনো প্রজন্মে গিয়ে, 1 প্রজন্ম 2 প্রজন্ম পর ওটা বাস্ট করবেই। চীন সবাইকে মারাত্মক ফ্যাসিজমে দমিয়ে রাখে। চীনের মানুষদের মধ্যে যে মারাত্মক বারুদ জমে আছে, সেটায় যেদিন কেউ আগুনটা ঠিক মতো দিয়ে দিতে পারবে, সেদিন এমন বাস্ট করবে চীন ভাবতে পারে না। হ্যাঁ, তবে চীন একটা মারাত্মক কাজ করে, সেটা হচ্ছে নিজের দেশের মানুষদের মধ্যে অসাধারণ প্যাট্রিয়টিজম তৈরি করে যায়। সেটা চীন অসাধারণ ম্যানেজ করে, স্যালুট করতে হবে ওদের। বাট পাকিস্তান, তার প্যাট্রিয়টিজম নেই, সে রিলিজিয়াস আইডেন্টিটিতে বাঁচে। এদিকে নিজের দেশের মানুষ, নিজের রিলিজিয়ানের মানুষ, তাদের সঙ্গে কথা বলতে যাচ্ছে না মন্ত্রী বা বিউরোক্র্যাটরা, পাঠিয়ে দিচ্ছে আর্মিকে। এখানেই মারাত্মক বড় ব্লান্ডার পাকিস্তানের। এবার ভারতে সিসিএস মিটিং আজকেই সকালবেলা হয়ে গেল, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি। সিসিএস এ কারা থাকে নামগুলো একবার দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন এর গুরুত্বটা। সিসিএস এ থাকে পিএম মোদি, তো অবশ্যই, তার সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যে কোথাও কোনো প্রবলেম হলে আমাদের ডিফেন্স রেডি, আর্মি রেডি, হোম মিনিস্টার আপনি রেডি, দেশের ভিতরে কোথাও যদি কোনো টুকরে টুকরে গ্যাং রেডি হয় আটকানোর জন্য, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর আপনি রেডি,
প্রত্যেকটা দেশের সঙ্গে কথাবার্তা বলার জন্য, আমাদের স্ট্যান্ড পয়েন্ট বোঝানোর জন্য। ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন, আপনি রেডি? দেশে অর্থনৈতিক ইম্প্যাক্ট আসতে পারে, অর্থনীতি সামলে নেওয়ার জন্য। এনএসএ অজিত দোভাল স্যার ফর দ্য টোটাল প্ল্যানিং। স্পেশাল ইনভাইটিজ জেপি নাড্ডা, সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার। পীযূষ গোয়েল স্যার, বিজনেস সব দিকে সামলানো যাবে তো, কোনো ইম্প্যাক্ট আসবে না তো? হরদীপ সিং পুরী, আমাদের পেট্রোলিয়াম কোথাও কোনো অসুবিধা হবে না তো, আটকাবে না তো? কিরেন রিজিজু, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, প্রত্যেকটা বিরোধী দলকে বোঝানো যাবে তো? অ্যান্ড সর্বানন্দ সোনোয়াল, পোর্ট, জাহাজ, আমাদের পোর্ট সব সুরক্ষিত তো? জাহাজ, জলপথে বাণিজ্য সব ঠিকঠাক চলবে তো? এবং আমি যতদূর শুনলাম পিকে মিশ্রাও উপস্থিত ছিলেন, সিনিয়র বিউরোক্র্যাট। এবার বলা হচ্ছে ভারতের তরফ থেকে অফিসিয়ালি যে এখানে আলোচনা হয়েছে ইরান যুদ্ধ নিয়ে, ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট নিয়ে। সিসিএস মিটিংয়ে এমন তো বোকা কোনো দেশ হবে না, ভারত তো হবেই না, যে পিওকে নিয়ে আলোচনা হলে বলবে আমরা পিওকে নিয়ে আলোচনা করলাম। এই বোকামি তো ভারত করবে না। অফিসিয়ালি বলা হচ্ছে ওয়েস্ট এশিয়া নিয়ে মিটিং হয়েছে। আমার সমস্ত সিক্স সেন্স, সমস্ত পড়াশোনা, এতদিনকার অবজারভেশন বলছে পিওকে নিয়ে মিটিং হয়েছে। ভারতের কাছে এখন চারটে অপশন, মানে ভারতের ইন্টারেস্ট সার্ভ হবে পিওকের কি অবস্থা হলে। পসিবল অপশন নাম্বার 1, পিওকেতে যেমন চলছে চলতে থাকুক, পাকিস্তান দমনপীড়ন চালাবে, আবার 2 বছর পর আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠবে, আবার দমনপীড়ন হবে, পাকিস্তান ডিস্টেবিলাইজড অবস্থায় থাকবে, চলুক। নাম্বার 2, পিওকে কে স্বাধীন রাষ্ট্র করতে হবে, তার জন্য এজেন্সি এক্স এর যা ভূমিকা দরকার তারা সেটা নিক। স্বাধীন রাষ্ট্র হয়ে গেলে আফগানিস্তানের সঙ্গে ভারতের ডিরেক্ট কানেকশন সম্ভব পিওকের মাধ্যমে। স্বাধীন রাষ্ট্র হলে আমেরিকা এবং চীন কিভাবে এর মধ্যে ইন্টারভেন করবে সেটা অ্যাজাম্পশন করতে হবে, এবং সেক্ষেত্রে ভারতের ভূমিকা কি হবে আগে থেকে ঠিক করে রাখতে হবে। নাম্বার 3, ভারতে মার্জ হয়ে গেল পিওকে। যদি মার্জ হয় কোনো স্পেশাল প্রভিশন থাকবে কিনা, স্পেশাল প্রভিশন দিয়ে মার্জ হলো, যে ভারতে মার্জ তো হলো, কিন্তু নেক্সট 20 বছর আমরা তোমাদেরকে ভারতের যে কোনো জায়গায় যেতে দেবো না, ইন্টারনাল ভিসা থাকবে। ইন্টারনাল ভিসা নিয়ে তোমায় যদি কলকাতা যেতে হয় যাবে, যাতে সরকারের কাছে ট্র্যাক থাকে যে পিওকের এই লোকটা কলকাতায় গেছে। কারণ এতদিন ওরা ভারতে ছিল না, ওদের থট প্রসেস সব কিছু, এডুকেশন ভারতের মতো না, কোথায় গিয়ে কি গন্ডগোল পাকিয়ে দেবে মুশকিল আছে। 4th, ভারতে মার্জ করে নেওয়া হলো, এবং পুরো বাকি ভারতের যে মানুষরা যেরমভাবে ঘোরাঘুরি করে সব কিছুতে পূর্ণ অধিকার স্বাধীনতা, ওদেরও তাই দিয়ে দেওয়া হলো। আর 3rd, 10 বছর 20 বছর টাইম নিয়ে নিতে হবে, যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে, বাট বাচ্চাদের আর্মি পরিচালিত নির্দিষ্ট স্কুলে পড়ানো হবে, তাদের মাথা থেকে র্যাডিকালাইজেশন সরিয়ে দেওয়ার জন্য, দেশাত্মবোধের জন্য প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নির্দিষ্ট কিছু ইভেন্ট অর্গানাইজ করা হবে। এইভাবে আস্তে আস্তে 10 বছর 15 বছর 20 বছর পর ইন্টারনাল ভিসা তুলে দিয়ে তাদেরকেও ভারতের একদম বাকি প্রত্যেকটা নাগরিকের মতো সমান অধিকার দিয়ে দেওয়া হবে। 1 2 3 4 চারটে পসিবল অপশন ভারতের কাছে। ভিডিওটা এখানে পজ করে একটু কমেন্টে লিখবেন আপনি কোনটা চান, 1 না 2 না 3 না 4, লিখে ফেলুন। লিখে ফেলা হয়ে গেছে? এইবার চলুন পরের জায়গাটা বুঝে নিই। ভারতের এখন কি করতে হবে? নিজের ইকোনমিকে স্ট্রং করতে হবে, দিনের শেষে ওটাই আসল। তবে আমরা হ্যান্ডেল করে নিতে পারবো সবকিছু। বাকি শক্তিগুলো ভারতকে ডিস্টেবল করার জন্য এই সব প্ল্যান ভারতেও করে যাচ্ছে, তাই না? বাকিরাও তো বসে নেই হাত গুটিয়ে। বিজনেস বাড়াতে হবে ইকোনমি স্ট্রং করতে, বিজনেস ছাড়া কোনো গতি নেই। আমি আপনাকে একটা উদাহরণ দিই, এয়ারপোর্ট। আমি এয়ারপোর্ট নিয়ে রিসার্চ করছিলাম যে লাস্ট 10 বছরে আমাদের এখানে এয়ারপোর্ট কতগুলো বেড়েছে। আমি দেখছিলাম 2016-তে 80 থেকে 84টা ছিল, 2026-এ 164টা, মানে প্রায় ডাবল হয়েছে 10 বছরে। আপনি বলছেন স্যার এয়ারপোর্ট ও বড় লোকদের জায়গা, এয়ারপোর্ট হয়ে দেশের কি উন্নতি হলো এই বিজনেস হয়ে?
এয়ারপোর্টে তো কিছু লোক বিজনেস করতে নেমেছে না, ইন্ডিগো, বাকি কোম্পানিগুলো। কিরকম কিরকম ভাবে একটা বিজনেস এগোলে গোটা দেশ এগোয় আপনাকে একটু বলি, আপনি জানেন, বাচ্চাদের একটু বলি। ডিরেক্ট বিজনেস, এয়ারপোর্ট হয়েছে মানে কিছু পাইলটের চাকরি হয়েছে, তার থেকে কম যারা স্কিল্ড তারা ক্রু মেম্বারে চাকরি পেয়েছে, একদম যারা কম স্কিল্ড, কম পড়াশোনা জানে তারা গ্রাউন্ড স্টাফে চাকরি পেয়েছে। এরা কারা? বেকার ছেলে মেয়ে। এরম তো না কেউ একটা প্রতিষ্ঠিত ডাক্তার সে হঠাৎ করে ডাক্তারি ছেড়ে দিয়ে গ্রাউন্ড স্টাফে কাজ করতে এলো, তা তো হবে না। যারা বেকার ছিল, অন্য কিছু অপশান ছিল না, অন্য চেষ্টা করতো, কম্পিটিশন বাড়তো, তাদের জন্য নতুন সুযোগ তৈরি। রাইট? আপনি বলেও আচ্ছা এই তিনটে খালি ডিরেক্ট লাভ হয়েছে না, ইনডিরেক্ট লাভ সব থেকে বেশি হয়। এয়ারপোর্ট যাওয়া আসা, কত ক্যাব ড্রাইভারের পেট চলে ভাবুন তো। এয়ারপোর্টে যাত্রী নিয়ে যাবে, এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে। এয়ারপোর্টের মধ্যে যে সমস্ত শপিং দোকানগুলো, বইয়ের দোকান, খাবারের দোকান, ওখানে দুটো চারটে ছেলে মেয়ে যারা দোকান দিয়েছে তারা ধরলাম বড় লোক, যারা ওই দোকানগুলোয় কাজ করছে তারা কাজ পেত না যদি ওখানে দোকানটা তৈরি না হতো, ওখানে দোকানটা তৈরি হতো না যদি ওখানে এয়ারপোর্ট তৈরি না হতো। এয়ারপোর্ট থেকে বেরিয়ে লোকের হোটেলে স্টে করা, ওখানে হোটেলটা তৈরি হতো না যদি এয়ারপোর্ট তৈরি না হতো, আর হোটেলটা তৈরি না হলে হোটেলে 10-15 জন ইয়াং ছেলে মেয়ে, বেকার ছেলে মেয়ে চাকরি পেত না। আপনি জ্ঞান দিয়ে তো মানুষকে এমপ্লয়মেন্ট দিতে পারবেন না, বিজনেস দিয়ে দিতে পারবেন। আর এয়ারপোর্ট হলে সেখানে ট্যুরিজম অটোমেটিক বাড়ে, ট্যুরিজম বাড়লে সেই সূত্রে আরো 10-12টা বিজনেস বেড়ে যায়। মানুষের যদি যাওয়ার সুবিধা হয়, মানুষ ঘুরতে যাবে। 2 ঘন্টায় চলে গেলাম, যাই তাহলে। এয়ারপোর্ট বাড়লে আপনি ভাবুন তো, আমাদের অফিসেই আপনি দেখুন, আমার যখন গুড়গাঁও যেতে হয় ইজিলি চলে যাই দিল্লি এয়ারপোর্ট হয়ে। যখন গুড়গাঁও থেকে আমাদের হেড অফিসের স্যার ম্যামরা, আমাদের সিনিয়র ডিরেক্টর ম্যাম প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আসেন কলকাতা, 2.5 ঘন্টার ফ্লাইটে চলে আসেন। এটাই যদি বাই রোড বা বাই ট্রেন আসতে হতো, গোটা ইনস্টিটিউট আমাদের স্লো হয়ে যেত না ডিসিশন মেকিং প্রসেসে। এবং স্ট্যান্ডার্ড অফ লাইফ, আমি যখন 2020 সাল পর্যন্ত গুড়গাঁওতে থেকে পড়াতাম, ওখান থেকে অনলাইনে, এই ইনস্টিটিউটেই, আড্ডা 24/7 নেই, তো প্রত্যেক 1.5 মাস পর পর আমি বাড়ি চলে আসতে পারতাম। যে যাতে স্ট্যান্ডার্ড অফ লাইফ বলেও তো একটা জিনিস আছে, পরিবারের মানুষদের সঙ্গে সময় কাটানো। 3 দিন ছুটি নিলে আমি 3 দিনই বাড়িতে দিতে পারতাম, অফিস করে সন্ধ্যের ফ্লাইটে চলে আসতাম, 3 দিন ফুল থেকে পরের দিন ভোরের ফ্লাইটে চলে যেতাম। আর এটাই যদি আমায় ট্রেনে যাতায়াত করতে হতো, তাহলে 3 দিন ছুটি নিয়ে অ্যাকচুয়ালি বাড়িতে থাকতে পারতাম 1.5 দিন। স্ট্যান্ডার্ড অফ লাইফ নেমে যেত। তো একটা এরকম বিজনেস বাড়লে এত কিছু ইমপ্রুভমেন্ট হয় দেশে। তো আপনার দায়িত্ব কি? বিজনেসের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স বাড়ানো। পরিবারে কোনো মেয়ের বিয়ের কথা হচ্ছে, তার হয়তো পছন্দের কেউ আছে, বয়ফ্রেন্ড, ছেলে কি করে? বিজনেস করে, ব্যবসা দেব না, সরকারি চাকরি না হলে দেব না। সোশ্যাল অ্যাকসেপ্টেন্স যদি না থাকে বিজনেসম্যানদের, যারা স্টার্ট আপ করছে তাদের, তো আমাদের ইয়াং জেনারেশন ব্যবসার দিকে ঝুঁকতে পারবে? কত ব্যবসার ট্যালেন্টকে তো আমরা নষ্ট করে দিচ্ছি। তার গার্লফ্রেন্ড তাকে গিয়ে বলবে ওসব ব্যবসা বুঝি না, আমায় বিয়ে করতে হলে তোমায় চাকরি করতে হবে। একটা বিজনেস সাকসেসফুল হতো, ওখান থেকে 100 জন চাকরি পেতে পারতো। আপনি নষ্ট করে দিলেন, আমি নষ্ট করে দিলাম। এই মেন্টালিটি আমাদের চেঞ্জ করতে হবে। আর হ্যাঁ, ইয়াং ছেলে মেয়েদের বলবো, গুরুজনরাও সবসময় খারাপ চায় না। কেন বলে বিজনেস করিস না বাবা, চাকরি কর? যে অভিজ্ঞতা নেই, টাকা পয়সা ডুবিয়ে ফেলবে, তখন কি করবে, কোন দিকে যাবে? তো তার জন্য তোমাদেরকে কি বলবো, যে ব্যবসা করতে চাও আগে সেই ব্যবসার কোনো একটা কোম্পানিতে চাকরি নিয়ে ঢোকো, দিন রাত মন প্রাণ দিয়ে কাজ করো, পুরো ব্যবসাটাকে শেখো, বোঝো, তোমার জব রোলের বাইরে গিয়েও শেখো। মাথায় স্বপ্ন থাকবে
এই সেম ক্যাটাগরির কোম্পানি আমি বানাবো একদিন। তার জন্য আগে তুমি কাজ শেখো, দেখো ওই কোম্পানি কিভাবে ওখানে এসছে, কিভাবে কাজ হয়, কোথা থেকে কানেকশন হয়, কি ভুল আছে, আর কি বেটার করা যায়। যখন তোমার কনফিডেন্স চলে আসবে, কিছু কিছু করে টাকা পয়সা জমানো হয়ে যাবে 5, 6, 7 বছরে, তখন ওই ক্যাটাগরির বিজনেস নিজে খোলো। তুমি অভিজ্ঞ এখন, এখন তোমার নিজের আর্ন করা টাকা আছে, এখন তোমার ফেলিওর হবার সম্ভাবনা কম, আর যদি ফেল হয়ও তোমার পরিবারের জমানো টাকা ধ্বংস হবে না। তুমি জানবে যে আমার যে বাবার মেন জমানো টাকা সেটা আছে পরিবারের বিপদ আপদের জন্য, আমি আমার 5-6 বছরের যে আর্নিং সেটা থেকে আবার পরিবারের সব দায়িত্ব পালন করে যেটুকু আলাদা বিজনেস পারপাস সেভ করে রেখেছিলাম, ডুবলে সেটা ডুববে। তো তুমি অনেক সিকিউরড থাকবে, সেফ থাকবে। গুরুজনরা সবসময় যে বিরোধিতা করেন তোমার খারাপ চেয়ে, তা নয়। ওকে? আর আমি আপনাদের সকলকে বলবো, যারা নিজেরা বিজনেস করতে পারছেন না, অত উদ্যম নেই, সেই বয়স নেই, অতটা সময় নেই, অতটা সামলানোর ক্যাপাসিটি নেই, ভালো বিজনেসে ইনভেস্ট করুন। আপনারও উপকার, দেশেরও উপকার। হ্যাঁ, ইনভেস্ট করার আগে খালি শিখে নিন, শিখতে হবে আপনাকে, নলেজ চাই যে কোথায় ইনভেস্টটা করবেন, ব্যাস। দেশ অটোমেটিক এগোবে, পাকিস্তানের 5-6 টুকরো করে ফেলবো আমরা, চিন্তা নেই। আমাদের ইকোনমি স্ট্রং করতে হবে, নইলে অনেক শক্তি বসে আছে আমাদের দেশকে টুকরো করার জন্য। এখানে আপনার অবদান এইভাবে হতে পারে। আর কিভাবে লার্নিং করবেন? আমাদের যে স্টক মার্কেট কোর্স আছে স্কিল বাংলার, একটু শুনে নিন। আমরা শুরু করেছিলাম স্টক মার্কেট বলে, কি কি দিয়েছি জানেন ওই কোর্সের মধ্যে? প্রথমে ওই কোর্সটার মধ্যে কেবল হিন্দি ভিডিও ছিল, একদম জিরো লেভেল থেকে হাই লেভেল অবধি কনসেপ্ট বোঝানো, আলী স্যারের। আমাদের স্টক মার্কেট কোর্স এটাই ছিল, আজ থেকে 8 মাস আগে, 6 মাস আগে, না 8 মাস আগে, ডিসেম্বর 2025। আপনারা অনেকে বললেন স্যার এগুলো বাংলায় দিয়ে দেবেন, ভিডিওগুলো আমাদের বুঝতে সুবিধা হয়। 10টা চ্যাপ্টার ছিল মোট, 10টার মধ্যে 6টা চ্যাপ্টার আমার বাংলায় আপলোড করা হয়ে গেছে ট্রান্সলেট করে, আর 4টে চ্যাপ্টারও হয়ে যাবে কয়েকদিনে। দেন আপনারা বললেন স্যার কিছু সহজ করে ডিসকাশনের ক্লাস দেবেন, আরও বুঝতে সুবিধা হবে। শুভেন্দু স্যার 25টা ডিসকাশন ক্লাস নিয়ে নিলেন। দেন আপনারা বললেন স্যার আরও কিছু কোশ্চেন আনসার সেশন দেবেন, আলোচনা করে আরও বুঝতে সুবিধা হবে। আমি নিজে 12টা কোশ্চেন আনসার সেশন নিয়ে নিয়েছি। এখন যারা ভর্তি হচ্ছে তারা এইটা পাবে, এইটা পাবে, এইটা পাবে, এইটা পাবে, রেকর্ডেড, পুরো রেকর্ডেড। যে মুহূর্তে ভর্তি হবেন সেই মুহূর্তে। আপনারা বলেননি, এটা আমার মনে হয়েছিল যে আপনাদের একটা যোগার কোর্স দেওয়া উচিত এর মধ্যে ফ্রিতে, যাতে শরীর ঠিক থাকে। শরীর, মন আর বুদ্ধি ঠিক থাকলে টাকা ইনকাম হয়ে যাবে, দিয়ে দিয়েছি। আমার মনে হয়েছিল আপনাদের মন কন্ট্রোলের জন্য মাইন্ড ম্যানেজমেন্ট কোর্স দেওয়া উচিত, দিয়ে দিয়েছি। আপনারা বলেছিলেন স্যার কম্পিউটারটা ভালো করে জানি না, একটু কম্পিউটারের কিছু কোর্স দিয়ে দেবেন, দিয়ে দিয়েছি। আপনারা অনেকে বলেছিলেন স্যার ইনভেস্ট তো করবো, তার আগে তো মাইনে পেতে হবে, ইনকামই করি না, কি ইনভেস্ট করব? তো কর্পোরেট কেরিয়ার গাইডেন্স বলে জাস্ট 3 দিন আগে 20খানা নতুন ক্লাস দিয়ে দিয়েছি এই কোর্সের মধ্যে, যে কোথায় প্রাইভেটে চাকরি পেতে পারবেন, কি করে চাকরি পাবেন, ইন্টারভিউ কি করে ক্র্যাক করবেন। অনেকে বলেছিলেন স্যার কিছু লোন ধারটার আছে, কি করে কি মেটাবো, এর থেকে মুক্তি পাবো বুঝতে পারছি না। লোন অ্যান্ড ডেট ম্যানেজমেন্টের একটা গোটা মডিউল, যার মধ্যে 5টা আলাদা আলাদা ক্লাস আছে, দিয়ে দিয়েছি। পুরো রেকর্ডেড, এইগুলো সব পাবেন এখন যারা জয়েন করছেন। ওয়েট, আগস্টে শুভেন্দু স্যার নতুন করে 5টা ক্লাস নেবেন লাইভ। গোপীনাথ স্যার নতুন করে 5টা ক্লাস নেবেন লাইভ। কটায় হলো? 10টা, ওই কোর্সের মধ্যেই, তার জন্য আলাদা কোনো ফিজও লাগবে না, সবাই পাবেন। আর রজত স্যারও এআই দিয়ে কি করে স্টক অ্যানালিসিস করতে হয় তার ওপর ক্লাস নেবেন। কটা নেবেন এখনো জানাননি, তাই আমি লিখতে পারিনি, হয়তো কাল বা পরশু লিখে দেবো। এর থেকে বেটার বা বেস্ট কোনো কোর্স হতে পারে গোটা ভারতবর্ষে? আমার জানা নেই। এই কোর্সের ফিজ এক সময় ছিল 2,999 টাকা, 500 টাকা বেড়ে হয়েছিল 3,499 টাকা, 500 টাকা বেড়ে হয়েছিল 3,999 টাকা, 4 দিন আগে অবধি ছিল 4,499 টাকা,
জানিয়ে দিয়েছিলাম ফিস বাড়বে, এখন ফিস বেড়ে হয়ে গেছে 4,999 টাকা। তো কমার কোনো দিন কোনো সিন নেই, আমাদের এখানে প্রত্যেক 1-1.5 মাস পর পর 500 টাকা করে ফিস বাড়তে বাড়তে যায়। তো 4,999 টাকাই ফিস থাকবে এখন, জীবনে একবারই দিতে হবে, মাসে মাসে নয়। যদি আপনার মনে হয় যে নিজের ওপর কিছু ইনভেস্ট করব, ও 5,000 টাকা তো অনেক কিছুতে খরচ করলাম, নিজে এবার শিখতে শুরু করব ফাইন্যান্সিয়াল উন্নতির জন্য, তো এটা আমার পার্সোনাল টিমের ফোন নাম্বার 9650634247। এই নাম্বারে ফোন করে 1 প্রেস করুন, আমার টিমের সঙ্গে কথা বলুন, আপনার মনে যা কিছু প্রশ্ন আছে তার সলিউশন করে নিন, তারপর এনরোল করে নিন কোর্সের মধ্যে। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে।